আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নতুন মন্ত্রিসভা, বললেন নেতারা। ৩০ জানুয়ারি বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এরশাদকে বিরোধী দলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি। ব্রাহ্মণবাড়িয়ায় ঐক্যফ্রন্ট প্রার্থী উকিল সাত্তার বিজয়ী। সাভার গাজীপুরে আজও পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ, 50 জন আহত, শতাধিক কারখানা বন্ধ ঘোষণা। চলতি মাসে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের আশ্বাস বাণিজ্যমন্ত্রী। ডেমরায় চাঞ্চল্যকর 2 শিশু হত্যায় জড়িত মোস্তফা ও আজিজুল গ্রেফতার। এ ধরনের ঘটনা রোধে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ বিশ্লেষকদের। দেখছিলেন বিআরবি কেবলস। এবার বিস্তারিত সংবাদ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নয়া সরকার প্রধান ও মন্ত্রিপরিষদের সদস্যরা। এ সময় তারা বলেন, আগামীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মন্ত্রিসভা সক্ষম। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত, ছবি তুলেছেন রাজীব দাস। একাদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর চতুর্থবারের মতো সরকার গঠন করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে বেলা 12:30টায় টুঙ্গিপাড়া আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে ছিলেন বোন শেখ রেহানা। শ্রদ্ধা জানান জাতির জনককে। এ সময় জাতির জনককে রাষ্ট্রীয় সম্মান জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। রাষ্ট্রীয় সালাম দেবে, সশস্ত্র সালাম। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, বঙ্গবন্ধু পরিবারের স্বজনসহ অন্যরা। এরপর 46 সদস্যের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আরেক দফা শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠিত হয় আবারও বিশেষ দোয়া ও মোনাজাত। এ সময় দলটির নতুন মন্ত্রীরা সরকারের কর্মকৌশল নিয়ে কথা বলেন। নতুনরাই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। নতুনদের যে ক্যাবিনেট, আমাদের নেত্রী ফ্রেশ মুখ নিয়ে যে ক্যাবিনেট গঠন করেছেন, এটা তিনি তার অভিজ্ঞতা থেকে এই ক্যাবিনেটটি তিনি উপহার দিয়েছেন জাতিকে, এবং তিনি জানেন কাকে কোথায় কোন পদে দিলে পারফরমেন্সটা সঠিক হবে। স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি মনে করি নতুন মন্ত্রিসভা সক্ষম, এবং এই বর্ণিল মন্ত্রিসভা সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সমস্ত প্রতিবন্ধকতা উপড়ে ফেলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আরও বদলে দিবে আগামী 5 বছরের মাথায়। সন্ত্রাস জঙ্গি যেরকমভাবে কন্ট্রোল করেছি, আমরা দুর্নীতি, আমরা মাদক, সবই একের পর এক আমরা কন্ট্রোল করতে পারবো। কারণ আমাদের স্বপ্ন রয়েছে 2021, 2040, সেই জায়গায় যেতে হলে আমাদেরকে এগুলি এলিমিনেট করতে হবে, কন্ট্রোল করতে হবে। নতুন এই মন্ত্রিসভা জনবান্ধব হবে বলেও আশা করেন তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার নতুন সদস্যরা আশা ব্যক্ত করেছেন, গত 10 বছরে যে উন্নয়ন হয়েছে আগামীতেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে তাদের ভূমিকা জোরালো করতে চান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে 30 জানুয়ারি। সংবিধানে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ 30 জানুয়ারি বিকেল 3টায় প্রথম অধিবেশন আহ্বান করেন। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে বিরোধী দলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। একই সাথে দলের কো চেয়ারম্যান জিএম কাদেরকে দলের উপনেতার দায়িত্ব দেওয়া হয়েছে। স্থগিত 3টি কেন্দ্রে পুনর্ভোটের ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপির উকিল আব্দুল সাত্তার ভূঁইয়া। শান্তিপূর্ণ ও কঠোর নিরাপত্তার মধ্যে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের 3টি কেন্দ্রে। 3টি কেন্দ্রেই ছিল ভোটারদের দীর্ঘ লাইন। কেন্দ্রগুলো হলো যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 3 কেন্দ্রে মোট ভোটার 10,574 জন। সার্বিক নিরাপত্তায় র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। গত 30 ডিসেম্বর ভোট চলাকালে নানা অনিয়মের অভিযোগে কেন্দ্র 3টির ফলাফল স্থগিত
স্থগিত করে নির্বাচন কমিশন। এখানে ঐক্যফ্রন্ট প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিনের চেয়ে 10,159 ভোটে এগিয়েছিলেন। বুধবার বিকেল 5:30টার দিকে ভোট গণনার পর ঐক্যফ্রন্ট প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া 83,997 ভোট পেয়ে জয়ী হন। এদিকে ঐক্যফ্রন্ট প্রার্থী বিজয়ী হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডার বাসভবনে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টি বিতরণ করেন। বাংলাদেশে বিনিয়োগের ঝুঁকি কম উল্লেখ করে বিদেশি বিনিয়োগকারীদের বেশি করে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। একই সাথে তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিতে সরকার ও বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। রপ্তানি বাড়াতে পণ্যের গুণগত মান ও বহুমুখীকরণের উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানির নতুন বাজার সৃষ্টির কথা বলেন রাষ্ট্রপতি। পরে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ 22 দেশের 593টি স্টল নিয়ে এবারের বাণিজ্য মেলা ঘুরে দেখেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার এক সপ্তাহ দেরিতে শুরু হলো বাণিজ্য মেলা। আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 30 টাকার টিকিটে প্রবেশ করা যাবে মেলায়। রপ্তানি বৃদ্ধির প্রয়াসে সরকার 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। সময়োযোগী উদ্যোগের ফলে সমুদ্র জয়ের মাধ্যমে গভীর সমুদ্র এলাকার বিশাল অংশ বাংলাদেশের জলসীমায় অন্তর্ভুক্ত হয়েছে। অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আন্দোলনের নামে সহিংসতার পথ বেছে নিলে বিরোধী জোটকে সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে যাওয়ার সময় মুন্সিগঞ্জের লৌহজঙ্গের শিমুলিয়া ফেরিঘাটে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যারা আন্দোলন আর নির্বাচনে পরাজিত তাদের নতুন কিছু করার আছে বলে কেউ বিশ্বাস করে না। ওবায়দুল কাদের আরও বলেন, বিরোধী দল 10 বছরে 10 মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি, তারা এখন কি করবে? তারা রাজনৈতিকভাবে আন্দোলন করলে তার রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। আন্দোলনে যারা ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ, ভবিষ্যতেও তারা কোনো ব্যাপারে সফল হবে এটা আমার মনে হয় না। তারা যদি রাজনৈতিক আন্দোলন করতে যায়, রাজনৈতিকভাবে মোকাবিলা করব। তারা যদি সহিংস নাশকতার পথে যায় তাহলে সেটা পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুত পরিস্থিতিতে যা যা করণীয় তাই করা হবে, জবাব দেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত সরকার। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার জামিন বাধাগ্রস্ত করছে সরকার। আদালতকে ব্যবহার করে বিলম্বিত করা হচ্ছে তার জামিন। তিনি বলেন, জুলুমের যত পথ আছে সরকার তার সবই প্রয়োগ করছে বিএনপি চেয়ারপারসনের ওপর। রিজভীর অভিযোগ, নিজেদের শক্তি হারিয়ে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আগের রাতে ব্যালট বাক্স ভরে জনগণের ভোটাধিকার কেড়ে নেয় সরকার। জানান, এখনও সারা দেশে ব্যাপক সহিংসতা চলছে। নির্বাচনোত্তর এই সন্ত্রাসে জনজীবনে গভীর শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। আওয়ামী লীগ একটা পুরনো রাজনৈতিক দল, আমরা এটা বলছি, কিন্তু গণবিরোধী কার্যক্রম করলে নিজেদের যে ভেতরকার শক্তি এটা নষ্ট হয়ে যায়, ক্ষয়িষ্ণু হয়ে যায়। আপনারা আপনাদের শক্তি হারিয়ে ফেলেছেন বলেই পুলিশের উপর নির্ভর করেছেন, আপনারা র্যাবের উপর নির্ভর করেছেন, আপনারা বিজেপির উপর নির্ভর করেছেন, আপনারা আওয়ামী লীগ এবং সরকার কাপুরুষ বলেই আজকে রাতের অন্ধকারে 8টা থেকে সারা রাত ধরে আপনারা করেছেন, কি বলে যে ব্যালট বাক্স বোঝাই করেছেন, আপনারা বিএনপির এজেন্টদেরকে বের করে দিয়েছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দলকে আরও শক্তিশালী করার দিকেই আপাতত মনোযোগী হতে চায় বিএনপি। দলটির নেতারা বলছেন, নির্বাচনী আন্দোলনে যেসব নেতাকর্মী সামনে থেকে ভূমিকা রেখেছেন তাদের উপর ভিত্তি করেই গড়ে তোলা হবে আগামী দিনের সংগঠন। ওয়ার্ড পর্যায় থেকে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের পর হবে জাতীয় কাউন্সিল। 11 মাস ধরে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে কারাগারে রেখেই আন্দোলনের অংশ হিসেবে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি নেতাদের দাবি, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গায়েবী মামলায় ২১,০০০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়েছে সারা দেশে বহু নেতাকর্মী। এমন পরিস্থিতিতে ৩০ ডিসেম্বর নির্বাচনের পর আবারও ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। এজন্য দলকে আরও ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান বিএনপি নেতারা। আমরা তো কাউন্সিল করব, এইবার তো আমরা দেখলাম কারা সত্যিকারের কর্মী। এত অবস্থার মধ্যেও যারা শেষ পর্যন্ত নির্বাচনে ছিল, নির্বাচন করেছে, তাদের উপরে ভিত্তি করে নতুন সংগঠন তৈরি করা হবে এবং সেটা আমরা তৃণমূল পর্যায় থেকে করব। এবং এবার যদি আমাদের কাউন্সিল মিটিংয়ের আগে আমাদের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলার কাউন্সিল করার পরে আমরা জাতীয় কাউন্সিল করব। সরকার মূলত যে কারণে তাকে জেলখানা রেখেছিলেন, সেটা তো এখন তারা নিজেরাই বলছে উনি জেলখানা ছিলেন বলেই আমরা হেরে গেছি, এমনও বলেছেন। তো এখন তো তাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে। আশা করি তারা একটা নমনীয় ভাব নেবেন। মানবিক কারণে অন্তত আমরা বেগম জিয়াকে মুক্ত করে আনতে পারব। নির্বাচন করতে গিয়ে যে সকল নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে বলে জানান দলটির নেতারা। আমার মাথা হেট হয়ে যায় আমাদের নেতাকর্মীরা যে কষ্ট করেছে, যে তাদের কমিটমেন্ট তারা দেখিয়েছে, সেটার কোনো তুলনা হয় না। তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে চেষ্টা যে জনগণকে নিয়ে করেছে, তার কারণে তারা যেভাবে নির্যাতিত হয়েছে, জেলে গিয়েছে, গ্রেফতার হয়েছে, তাদের পরিবার অনেকে জীবন দিয়েছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের পাশে তো আমাদেরকে জাতিকে, দেশকে দাঁড়াতে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিএনপি সামনে এগিয়ে যাবে বলে আশা নেতাদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বেতন বাড়ানোর দাবিতে আজও সাভার, আশুলিয়া এবং গাজীপুরে বেশ কিছু পোশাক কারখানা শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়েছে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিক সহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এদিকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শতাধিক কারখানা তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, সকালে বেতন বাড়ানোর দাবিতে সাভারের উলাইল ও আশুলিয়ার কাঠগড়া এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশ সহ অন্তত ৩০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের উপর টিয়ার শেল ও কাঁদানে গ্যাস ছোড়ে। সরকার যে ঘোষণাটা করছে যে সেই বেতনটা দিত, তাহলে এত তো কিছু হইতো না। সেই বেতনটা তো দেয় নাই, না দেয় অপারেটরের বেতন অনেক, আর তাতেও কি কমাই দিচ্ছে। হাইস্টে ১২০০ টাকা, এর উপরে কারো বেতন বাড়ে নাই। কাজ তো করি আমরা, আর বেতন বাড়াইছে কোয়ালিটি হেল্পারদের। ৮,০০০ টাকা কার্যক্রম হচ্ছে, আমাদেরটা করে নাই। আমাদের বলছে যে দিবে, কিন্তু না দেওয়ার কারণে আমাদের এই আন্দোলন। এদিকে সাভারে ৪টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং ৮টি কারখানা তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অন্যদিকে সকালে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকা প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এছাড়া একই দাবিতে ঢাকার ধামরাই কালামপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে। ফলে দুইটি মহাসড়কেই তীব্র যানজট তৈরি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সকাল ১০টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এ যানজট ছিল। সাভারের পোশাক কারখানাগুলোর সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি জায়গায় আমাদের ফোর্স রয়েছে। আমি নিজে, আপনারা দেখেছেন সকাল থেকে এই যে ঢাকা মানিকগঞ্জ সড়ক দফায় দফায় অবরোধ হয়েছিল, আমরা শান্তিপূর্ণভাবে এটা চরম ধৈর্যের পরিচয় দিয়ে আমরা এটাকে সমাধান করেছি। এদিকে গাজীপুরের গাজীপুরা ও নাওজোড় সহ বেশ কয়েকটি এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। সে সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে 2 সাংবাদিক সহ অন্তত 20 শ্রমিক আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন এলাকার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঢেলছুলের এক পর্যায়ে আমরা যখন দেখছি পরিবেশটা অশান্ত, তারা আমাদের গেট ভেঙে ভিতরে আসার উপক্রম, এরপরে পরবর্তীতে আমরা মাইকে অ্যানাউন্স করে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করছি। এদিকে রাজধানীর কালশিতে সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত রাস্তা অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, সরকার ও মালিক পক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। বেতন কাঠামো ঠিক করা, মাতৃত্বকালীন ছুটি 6 মাস করা, টিফিন বিল বাড়ানোর দাবি জানানো হয় অবরোধ থেকে।
দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেয়া হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হবে। আগামী মাসের বেতনের সাথে বাড়তি বেতন সমন্বয় হবে। সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কমিটি গঠিত হয়েছে, কোনো অসামঞ্জস্য থাকলে তা কমিটি দূর করবে। শ্রমিকদের বেতন কাঠামো 3 ও 4 নম্বর গ্রেডে সমস্যা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, এ সমস্যা কমিটি দূর করবে। তিনি অভিযোগ করেন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে অন্য কেউ বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আন্দোলন বাদ দিয়ে গার্মেন্টস শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান টিপু মুনশি। আমাদের যেন মনে হচ্ছে যে এই সুযোগে কেউ অস্থিরতা করতে চেষ্টা করছে। এ ব্যাপারে 1 মাসের মধ্যে সিদ্ধান্ত হবে। শ্রমিকদের প্রতি আহ্বান, তারা যেন তাদের কর্মক্ষেত্রে ফিরে যায়। মালিক শ্রমিকরা বসে যে কমিটি করেছে, সেই কমিটি বসে আলোচনা করে 1 মাসের মধ্যে, এবং এই ব্যয়ের জন্য যা যা তাদের পাওনা যদি হয় সেটাও তারা পেয়ে যাবে। ডেমরায় চাঞ্চল্যকর 2 শিশু হত্যায় জড়িত গোলাম মুস্তফা ও আজিজুল বাওয়ানিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা, শিশুদের প্রলোভন দেখানো লিপস্টিক ও সাউন্ড বক্স। পুলিশের দাবি, বিকৃত মানসিকতা ও মাদকাসক্তির কারণেই অপরাধীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। রাজধানীর ডেমরায় গত 7 জানুয়ারি প্রতিবেশী এক ব্যক্তির ফ্ল্যাট থেকে ফারিয়া আক্তার দোলা ও নুসরাত জাহানের লাশ উদ্ধার করে পুলিশ। সেদিন দুপুর থেকেই নিখোঁজ এই শিশুদের লাশ পাওয়া যায় রাত 9টার দিকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে মোস্তফার প্রতিবেশীর ফ্ল্যাটের বিছানার নিচে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনার পর মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ি থেকে গোলাম মোস্তফা ও ডেমরা থেকে আজিজুলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হত্যাকারীরা লিপস্টিক দিয়ে সাজিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে রুমে ডেকে নেয়। যখন রুমের দরজা বন্ধ করে দেয় তখনই বাচ্চারা চিৎকার করতে থাকে। মূলত আমরা তদন্তে যেটা পেয়েছি, তারা দর্শনের উদ্দেশ্যেই বাচ্চা দুটাকে সেই ঘরের মধ্যে নিয়ে যায়। আসামিদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই বাসা থেকে ইয়াবা সেবনের আলামত, বাচ্চাদের পরিধেয় স্যান্ডেল এবং যে গামছা দিয়ে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে সেই গামছা, এবং যে ক্যাসেট প্লেয়ার বাজিয়ে পরিবেশ সৃষ্টি করা হয়েছে সেই ক্যাসেট প্লেয়ারও জব্দ করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগে থানায় ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সামাজিক যে অসচেতনতা, অবক্ষয় এবং মাদকাসক্তির যে একটা বিষয়, এটা কিন্তু এই ঘটনাগুলোকে পরিবেশ তৈরি করছে, এরকম খারাপ কাজের দিকে ধাবিত করছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিশ্লেষকরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে ধর্ষণের ঘটনা রোধ করা সম্ভব হবে না। পুরুষদের মানসিকতা বদলানোর উপর জোর দিয়ে তারা বলছেন, এসব ঘটনা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকেও কার্যকর ভূমিকা পালন করতে হবে। কদিন পরপরই গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে লোমহর্ষক ধর্ষণের ঘটনা। আটকে ওঠার মতো বিষয় হলো, কোমলমতি শিশুরাও বাদ পড়ছেন না পাষণ্ড ধর্ষকদের হাত থেকে। ধর্ষণের পর হত্যাও করা হচ্ছে তাদের। দিন দিন বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে না পারার কারণে এ ঘটনা বন্ধ হচ্ছে না বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, উন্নত বিশ্বে শিশুদের নিরাপত্তায় যেসব ব্যবস্থা রয়েছে সেগুলো এখানেও সচল করতে হবে। কঠোর হতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকেও। ন্যাচারাল যে অনুশাসনগুলো, সেই ন্যাচারাল অনুশাসনগুলো আমাদের এই মুহূর্তে কোনো কাজ করছে না। ফ্যামিলি ফাংশন করছে না, কমিউনিটি ফাংশন করছে না, আমাদের নৈতিক মূল্যবোধগুলো ফাংশন করছে না। 911-এ কল করলে যে কার্যকারিতাটা পাওয়া যায়, নারী হয়তো তার হাজব্যান্ডের দ্বারা নির্যাতিত হচ্ছে, সে হয়তো যে এই থার্ড টার্সিয়ারি যে অর্গানাইজেশন তার দ্বারস্থ হবে, সেই প্র্যাকটিসটা আমাদের এখানে কিন্তু এখন শুরু হয় না, কিন্তু সেইটা জরুরি। এদিকে মনোবিজ্ঞানীদের মতে, নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন হবে সেই নৈতিক শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকেই, তাহলেই এসব অপরাধ প্রবণতা কমে আসবে। ডেফিনেটলি হলো তার জায়গায় যে স্বাভাবিক যে বলবো যে সুষম যে মানসিক গঠন, সেই জায়গাটা তো ডেফিনেটলি তার সমস্যা আছে, বেড়ে ওঠার মধ্যে তার সমস্যা রয়েছে। সুষ্ঠু মানসিক বিকাশটা আসলে প্রথমত শৈশব থেকে কৈশোর এবং মোটামুটি 18-19 বছরের মধ্যে আমাদের মূল মানসিক বিকাশটা হয়ে থাকে। তো এই সময়টা যেমন স্কুল মেন্টাল হেলথ এবং হলো আসলে প্যারেন্টিংটার খুব ইম্পর্টেন্স রয়েছে। ল এনফোর্সমেন্ট যদি
যদি আসলে খুব স্ট্রং হয় বা যদি আমি জানি যে এই ঘটনাটা করে কোনো অবস্থাতেই আমি পার পাবো না, অথবা এটা সামাজিকভাবে খুব ধিক্কারের মধ্যে আমার যাবে, তাহলে কিন্তু এটা একটা বাধা। আর যদি হলো যে তার নৈতিক জায়গাটাই আসলে খুব ওয়েল ডেভেলপড হয়, সেটাও তাকে কিন্তু নানা রকমের প্রবৃত্তি থেকে তাকে বাধা দিবে। কেবল কঠোর আইন নয়, আইনের যথাসম্ভব দ্রুত প্রয়োগ ধর্ষণের মতো অপরাধ কমাতে ভূমিকা রাখবে বলেও আশা বিশেষজ্ঞদের। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। নতুন সরকার ও নয়া অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের ফলে তার মনস্তাত্ত্বিক ইতিবাচক প্রভাব শেয়ার বাজারে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। তারা বলছেন, এ ধারা ধরে রাখতে বড় বড় কোম্পানিকে শেয়ার বাজারে আনার চ্যালেঞ্জ নতুন অর্থমন্ত্রীকে নিতে হবে। 2010 সালে শেয়ার বাজারে বড় ধস, এরপর স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন, কোম্পানির পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের আইন, আর্থিক প্রণোদনা সহ নানাভাবে শেয়ার বাজারকে টেনে তোলার চেষ্টা করা হয়, কিন্তু কোনো পরিকল্পনার সুফলই দৃশ্যমান হয়নি। বরং শেয়ার বাজার নিয়ে বিভিন্ন সময় সদ্য বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্য বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করেছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই নতুন সরকার তথা অর্থমন্ত্রীর আগমন ইতিবাচক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। উনি ট্যাক্সের ইস্যুগুলো জানেন, ব্যাংকের এই সমস্যাগুলো উনি জানেন, পুঁজিবাজার নিয়ে ওনার স্বচ্ছ ধারণা আছে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় হি উইল বি গুড ম্যানেজার, এবং উনি আবার সুপরামর্শ গ্রহণ করেন। মনস্তাত্ত্বিক একটা ব্যাপার, নতুন কিছু হয়তো আসে নাই, কিন্তু এটা তো একটা কনফিডেন্সের ব্যাপার। আমার মনে হয় যে কনফিডেন্সের জায়গাটা একটু শক্ত হয়েছে, সেটাই এই প্রাইস মুভমেন্টে বোঝা যাচ্ছে। যিনি নতুন অর্থমন্ত্রী হয়েছেন উনি তো শেয়ার বাজার বোদ্ধা একজন লোক এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং ওনার উপরে কিন্তু বিনিয়োগকারীর অনেক আস্থা এবং আশা করে যে সে একটা সুন্দর মানে নীতি সহায়তা উনি দিবেন। ভালো আর্থিক মৌলভিত্তির কোম্পানিকে শেয়ার বাজারে আনার তাগিদ দেন তারা। সাস্টেনেবল কোম্পানিগুলোর গ্রোথ না থাকে, ভালো কোম্পানি লিস্টেড না হয়, শুধু আবেগ দিয়ে তো বেশিক্ষণ মার্কেট থাকে না। সুতরাং কোম্পানিগুলোর পারফর্ম করতে হবে এবং বড় বড় কোম্পানি লিস্টেড করতে হবে। শেয়ার বাজারে 200 পয়েন্ট 300 পয়েন্ট উঠাতে পারেন, উঠবে, কারণ একটা এক্সপেকটেশন থেকে উঠতে পারে, কিন্তু সেটা সাস্টেনেবল করার জন্য ইউ হ্যাভ টু ব্রিং ইন মোর অফ দ্য কোয়ালিটি স্টকস। সেটার উদ্যোগটা আমি আশা করি, আমি অনুরোধ করব অর্থমন্ত্রী মহোদয় সেটা নেবেন। জাতীয় নির্বাচনের আগে শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 5385 পয়েন্ট ছিল। প্রায় 400 পয়েন্ট বেড়ে বুধবার সূচক দাঁড়িয়েছে 5798 পয়েন্টে। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে জামাত ইসলামীর বিচারের জন্য উদ্যোগ নেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন সংশোধনের, জানিয়েছেন আইনমন্ত্রী। শীতে বেশিরভাগ জেলাতেই বেড়েছে ঠান্ডাজনিত রোগ। আজ দুপুর 12টা পর্যন্ত বাগেরহাট সদর হাসপাতালেই 1.5 শতাধিক রোগী ভর্তি। স্বাগত একবার বাংলা ভিশন সংবাদে। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনের সংশোধনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 3টে রায়ে যখন দেখা গেল যে জামাত যুদ্ধ অপরাধের সাথে জড়িত দল হিসাবে, তখন তাদেরকে বিচার করার জন্য একটা দাবি উঠেছিল, এবং সেই দাবিতে আমি বলেছিলাম যে এই আইনে হয় না, এবং তখন আমরা এই আইনটাকে সংশোধন করার জন্য হাত দেই। এবং সেই সংশোধনটা কি, কেন সেই সংশোধনটা হচ্ছে জামাত একটা রাজনৈতিক দল হিসাবে তার বিচার করা যায় কিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে আমরা নির্দেশনা চাব যে কখন এটা উপস্থাপন করব। সব কিছু তৈরি আছে, আমরা ওনার অনুমতি পেলেই এটা উপস্থাপন করব। পূর্বশত্রুতার জেরে বরগুনায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামরাবাদ বাজারে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনার জেরে একই এলাকার বাদশার সাথে প্রতিপক্ষ মহসিনের পরিবারের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বাদশাকে কুপিয়ে আহত করে মহসিন ও তার লোকজন। স্থানীয়রা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বাদশা জেলা যুবলীগ কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শীতে বেশিরভাগ জেলাতেই বেড়েছে ঠান্ডাজনিত রোগ। মঙ্গলবার দুপুর পর্যন্ত শুধু বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 1.5 শতাধিক রোগী। এদের মধ্যে ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে 900-রও বেশি রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে শিশু ও নারীই বেশি। হাসপাতালে বেড সংকুলান না হওয়ায় রোগীদের ফ্লোরে জায়গা দিতে হচ্ছে। ভর্তি হওয়া রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। অধিকাংশ রোগী ঠান্ডাজনিত শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত। হসপিটালে এসে শ্বাসকষ্টের জন্য অনেকদিন ধরে আমার শ্বাসকষ্ট ভুগতেছি, জ্বরে, সর্দি, খুব অসুস্থ। বাচ্চাটা সর্দি কাশি দিয়ে আক্রান্ত হয়ে জ্বর উঠছিল এবং শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। কয়েকবার নেবুলাইজার করার পরে বাচ্চা এখন একটু মোটামুটি সুস্থ। বাচ্চা হচ্ছে আপনার শ্বাসকষ্ট হয়েছিল, গ্যাস দিয়া লাগছে, ঠান্ডা লাগছে, অতিরিক্ত জ্বর। তবে এতে ভয় না পেয়ে বরং সাবধানতা অবলম্বন করতে রোগীদের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গোসলের পরে ফ্যানের বাতাসে নাক শুকিয়ে চুলটা রোদে শুকানো, তারপর হচ্ছে সন্ধ্যার আগেই মোজা পরা, বাচ্চাদের ক্ষেত্রে পুরা যেন প্রোটেকশন দেওয়া, বাইরে না যাওয়া, সন্ধ্যার আগে কাজগুলো করে ফেলা। এই কিছু কিছু যদি আমরা যদি সচেতন হই তাহলে এই রোগগুলো আগে থেকে প্রিভেন্ট করা সম্ভব। এই শীতে বিশেষ করে শিশুদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন। ফিরে এসে থাকছে ভারতের লোকসভায় পাশ হওয়া জাতীয় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তীব্র তর্ক বিতর্ক রাজ্যসভায়। প্রতিভাবান ফুটবলারের সন্ধানে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এপ্রিলে শুরু হচ্ছে অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল টুর্নামেন্ট। আবারও স্বাগত বাংলাভিশন সংবাদে। এ পর্যায়ে শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভায় পাশ হওয়া জাতীয় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তীব্র তর্ক বিতর্ক চলছে রাজ্যসভায়। চূড়ান্তভাবে এটি পাশ হলে নাগরিকত্ব পাবেন দীর্ঘদিন ভারতে অবস্থানরত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের অমুসলিম অনুপ্রবেশকারীরা। ভারতের স্থানীয় সময় বুধবার বেলা 11টায় পার্লামেন্টের নিম্নকক্ষ উচ্চকক্ষ রাজ্যসভায় তোলা হয় বহুল আলোচিত জাতীয় নাগরিকত্ব সংশোধনী বিল। কংগ্রেস সহ অন্য বিরোধী দলের নেতারা এর তীব্র আপত্তি জানালে শুরুতেই হট্টগোল শুরু হয়। এই বিল অনুমোদনের আগে ইতিহাস পর্যালোচনার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা। জবাবে কংগ্রেসকে গরিব জনগোষ্ঠী বিরোধী বলেছেন ক্ষমতাসীন বিজেপি নেতা প্রভাত ঝা। বিলটির পক্ষে বক্তব্য উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আশ্বস্ত করেন আসামে অনুপ্রবেশের হার কমাবে এই বিল। তীব্র বিরোধিতার মুখে মঙ্গলবার রাতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বিলটি পাশ হয়। 2014 সাল পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে এতে। ফলে শুধু হিন্দু নয়, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ধর্মাবলম্বীরাও নাগরিকত্বের সুবিধা পাবেন। বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ আর সড়ক ও রেলপথ অবরোধে দ্বিতীয় দিনের মতো ভারত বন্ধ পালন করল লাখো শ্রমিক। এই কর্মসূচি দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়িতে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও কেরালায় আহত হয়েছে অর্ধশতাধিক বিক্ষোভকারী। টানা 48 ঘণ্টা ধর্মঘটের শেষ দিন পশ্চিমবঙ্গের কলকাতা সহ গোটা রাজ্য জুড়েই সরব উপস্থিতির জানান দেন বামপন্থী সংগঠনের নেতারা। যাদবপুরে পুলিশের সাথে ধস্তাধস্তির পর আটক হয় সিপিএম নেতা সুজন চক্রবর্তী সহ বেশ কয়েকজন নেতাকর্মী। হাওড়া, শিয়ালদহ, শিমুরাই সহ একাধিক স্থানে রেল লাইন অবরোধ করায় ব্যাহত হয় রেল যোগাযোগ ব্যবস্থা। পশ্চিমবঙ্গে গণপরিবহন চলাচল সীমিত থাকলেও সকালে অন্যান্য যানবাহন রাস্তায় নামলে ভাঙচুর চালায় বন্ধ সমর্থকরা। একই অবস্থা কেরালা এবং উড়িষ্যায়ও। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিরোধে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে বিভিন্ন এলাকাতে। পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শ্রম আইনের সংস্কার ও ন্যূনতম 24,000 রুপি মজুরির দাবিতে মঙ্গল ও বুধবার এই ধর্মঘটের ডাক দেয় সর্বভারতীয় শ্রমিক ইউনিয়ন। শ্রমিক নেতাদের দাবি, এতে অংশ নিয়েছে প্রায় 20টি শ্রমিক সংগঠনের 20 লক্ষাধিক কর্মী। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নতুন মন্ত্রিসভা, বললেন নেতারা। 30 জানুয়ারি বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এরশাদকে বিরোধী দলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি। ব্রাহ্মণবাড়িয়ায় ঐক্যফ্রন্ট প্রার্থী উকিল সাত্তার বিজয়ী। সাভার গাজীপুরে আজও পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ, 50 জন আহত, শতাধিক কারখানা বন্ধ ঘোষণা। চলতি মাসেই নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। ডেমরায় চাঞ্চল্যকর 2 শিশু হত্যায় জড়িত মোস্তফা ও আজিজুল গ্রেফতার। এ ধরনের ঘটনা রোধে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ বিশ্লেষকদের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।